বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি যখনই বাড়ির পুকুরে গোসল করতে যাই, আমার ছেলে মাঝেমধ্যে গাছের ফাঁক দিয়ে অথবা ঘরের জানালা দিয়ে আমাকে দেখে। সে আমাকে একেবারে স্পষ্টভাবে সবকিছু দেখতে পায়। গোসল করে আমি যখন কাপড় পরিবর্তন করি, তখন সে আমার দিকে তাকিয়ে থাকে। তারপর আমি যখন কিচেন রুমে থাকি, আসলে বাসায় তো মেয়েরা অনেক কাপড় চোপড় পরে না বা অনেক সময় ওড়নাও গায়ে দেয় না। আমার স্বামী তো বিদেশে থাকে, আমিও। আমার স্বামী যেহেতু থাকে না আর আমাদের বাসায় আসলে বাইরের লোক ওরকমভাবে আসা যাওয়া করে না, যেহেতু এটা একটা প্রবাসীর বাড়ি। প্রবাসীর বাড়ি হওয়ার কারণে বাড়িটা একেবারে নিরিবিলি। আমাদের নিজস্ব পুকুর আছে, তো আমার ছেলে মাঝেমধ্যে তার রুম থেকে সবকিছু দেখতে পায় এবং গাছের ফাঁক দিয়ে আমি দেখি মাঝেমধ্যে সে আমার দিকে তাকিয়ে আছে। একদিন আমি দেখেছি, আমি যখন গোসল করে আসছি, সে মোবাইলে ভিডিওটা ধারণ করতেছে। আমি কাপড় পরিবর্তন করছি, শরীর সাবান দিয়ে ঘষছি। পা হাঁটুর উপরে তুলেছি। তুলে লাক্স সাবান দিয়ে ভালো করে ঘষামাজা করছি, কারণ একটু ময়লা হয়েছে তো। দেখি আমার ছেলে আসলে গাছের ফাঁক দিয়ে সে ভিডিও করছে। আমি আজকে বললাম না ওকে, আজকে হাতে নাতে ধরবই। বেশ কিছুদিন যাবত এই অবস্থা দেখে আমার আর ভালো লাগছে না। আমার ভিতরে একটা অসহ্য ফিল হচ্ছে। বন্ধুরা, আমার ছেলের নাম হচ্ছে রাকিব। আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে রাকিব, তুই এটা কি করছিস? তুই তোর মায়ের ভিডিও মোবাইলে ধারণ করছিস? তোর মা গোসল করছে, কাপড় পরিবর্তন করছে, আর তুই এটা ভিডিও করছিস? তখন রাকিব বলছে, মা, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আসলে তুমি এত সুন্দর মোবাইল ভিডিও ধারণ না করে আমি আর থাকতে পারলাম না। গিয়ে আমি তাকে বললাম, তুই তো আজ না প্রতিদিনই এমন কাজ করিস কি? তখন সে আমাকে বলতেছে, কি আর করব বলো? আসলে তুমি এত সুন্দরী। তোমাকে দেখলে আমার আর কারো প্রতি মনে যায় না। গিয়ে আসলে ছেলের এই কথা শুনে আমি আর তাকে বকাঝকা কোনো কিছু করতে পারলাম না, মারতেও পারলাম না। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, যাও, দেখো আমি তোমার মা হই, ঠিক আছে? আর কেউ যদি দেখে ফেলে তখন কিন্তু খুব সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি তোমার রুমে যাও, গিয়ে ওইখানে কাজকর্ম করো, আর এইভাবে কখনো ভিডিও ধারণ করবে না আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবে না, ঠিক আছে? এই কথা বলে আমি চলে আসলাম দিঘির পাড়ে, আর আমার ছেলে রাকিবও চলে গেল বাসার ভিতরে। আসলে বন্ধুরা, আমি অনেকদিন যাবত লক্ষ্য করছিলাম যে রাকিব আমার দিকে আসলে প্রায় সময় সে তাকিয়ে থাকত। আজকে তো তাকে একেবারে হাতে নাতে ধরলাম, তো সে আসলে কোনো কিছু বলতে পারতেছে না। ও বন্ধুরা, আমার ব্যাপারে তো তোমাদের কোনো কিছু বলাই হলো না। আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমার স্বামী হচ্ছে একজন প্রবাসী। সে আসলে ভারতের মুম্বাইতে থাকে, ঠিক আছে? ওইখানেই একটা ব্যবসা বাণিজ্য করে। প্রায় সময় সে আসে আমার কাছে। বছরে একবার দুবার আসা যাওয়া করে, আমার সঙ্গে থাকে। কিন্তু যেহেতু তার ব্যবসা, তার প্রতিষ্ঠান সবকিছু ওই জায়গাতে, তা ব্যবসা মুম্বাই হওয়ার কারণে, আর আমাদের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে। ত্রিপুরা হওয়ার কারণে ও খুব একটা বেশি আসতে পারে না। তো একদিন আমাকে ফোন করল। তখন আমি তাকে বললাম, ওগো শোনো, আমার না খুব মন চাচ্ছে এই বৃষ্টির দিনে তোমাকে ছাড়া একেবারেই থাকতে, আমার ভালো লাগে না। তখন সে আমাকে বলল, আরে বলো না, ব্যবসাটা দাঁড় করিয়েছি এত কষ্ট করে তিলে তিলে, এখন এত বড় হয়েছে একটা প্রতিষ্ঠান, আর কিছুদিন যাক না, ব্যবসাটা আরেকটু মজবুত করি, আর লোকজন রাখতেছি, সবাইকে সেটেল করে দিয়ে তারপর আমি আসব। আর প্রয়োজন হলে তোমাকে, রাকিবকে এখানে একেবারেই নিয়ে আসব। যাক বাবা। এই কথাটা শোনার পর আমার খুব ভালো লাগল। বন্ধুরা, আমার 2 মেয়ে এবং 1 ছেলে। ছেলের বয়স 16 বছর। সে সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর 2 মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আসলে মেয়ে ছিল দুজনেই বড়। আর মেয়েদের তো বেশিদিন বাড়িতে রাখা যায় না, কারণ অবিবাহিত মেয়ে হলে খুব একটা বেশিদিন বাড়িতে আসলে রাখা যায় না। সবাই একটু অনেক কেমন জানি সন্দেহ করে। তাছাড়া এলাকার বাজে ছেলেপেলে আছে, বখাটে ছেলেপেলে সবার নজর লেগে যায়। এজন্য মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। দুজনই স্বামীর ঘরে বেশ ভালোভাবে সংসার করছে। মাঝে মধ্যে আমাকে ফোন করে আমাদের বাড়িতে আসে।
তো এখন বর্তমানে বলতে গেলে আমার বাড়ি আর কেউ থাকে না। আমি আর আমার ছেলে রাকিব থাকি। আর ওর বাবা ব্যবসার জন্য আসলে ইন্ডিয়ার মুম্বাইতে থাকে। যেহেতু মুম্বাই একটা রাজধানী, সেই জায়গাতে নতুন একটা ব্যবসা দিয়েছে। একটা হোটেলের ব্যবসা দিয়েছে। তো আমাদের আবার বাংলাদেশেও আত্মীয় স্বজন আছে। কিন্তু বাংলাদেশ আর ত্রিপুরা পাশাপাশি হওয়াতে আমরা খুব সহজেই বাংলাদেশেও যেতে পারি, আবার আসতেও পারি। তো বন্ধুরা, বেশ কিছুদিন যাবত আমার আসলে শরীরটা খারাপ। তো আমি আমার ছেলে রাকিবকে বলতেছি, বাবা তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো। বন্ধুরা, একদিন আমার ছেলে আমাকে ভুল করে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে। এখন আসলে আমি তো আর জানি না ও আমাকে ভাতের সঙ্গে এটা খাইয়ে দিয়েছে। খাওয়ানোর পরে বন্ধুরা, আমার আসলে খুব ঘুম পাচ্ছে। মানে রাতের বেলায় খেয়েছি, কিন্তু আমি ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা, 1টা এরকম বাজে। ওর বাবা আমাকে 10টার দিকে ফোন করে 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় ওর বাবার সঙ্গে আলাপ করতে করতে। মোবাইলে ভিডিও কলে অনেক কিছুই হয়। তারপর আমি আবার টিকটক দেখি, একটু ইউটিউবেও আমাদের মুভিগুলো দেখি। কিন্তু আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে। তার উপর আবার ঘুমও পাচ্ছে। আমি রাকিবকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো আর আমাকে কি ওষুধ খাওয়ালে? আমার এত ঘুম পাচ্ছে কেন? এরকমটা এর আগে কখনো হয় নাই। তখন রাকিব আমাকে বলছে, আম্মু আমি তো তুমি যেই ওষুধ আমাকে লিখে দিয়েছ, আমি তো সেটাই নিয়ে এসেছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো ঘুমিয়ে পড়ো। আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি একটু ঘুমিয়ে পড়ছি। কে এই কথা বলে বন্ধুরা, আমি আসলে ঘুমিয়ে পড়লাম। তখন দেখি আসলে রাকিব আর রাকিবের রুমে যায়নি। ও আমাকে বলতেছে, আম্মু আমি আজকে আমার রুমে যাব না। তোমার শরীরটা যেহেতু খারাপ, আমি সারারাত তোমার সেবাপত্য করব। সারারাত ও আমার পায়ে তেল দিয়ে দিয়েছে, হাতে তেল দিয়ে দিয়েছে, আমার মাথায় তেল দিয়েছে। আমার শরীর অনেক টিপাটিপি করে দিয়েছে। মানে একটু মালিশ টালিশ করে দিয়েছে আর কি। মানে বলা চলে এক প্রকার সেবা যত্ন করছে। যাই হোক, এটা তো অনেক ভালো সেবা যত্ন করছে। কিন্তু বন্ধুরা, আমি লক্ষ্য করছি ইদানিং আমার ছেলে রাকিব ও আর আগের মতো নেই। মানে একটু কেমন যেন দৃষ্টি দিয়েছে আমার প্রতি। ও একটু আমার প্রতি নজর দিয়েছে। মানে ওর চোখের দিকে আমি ইদানিং তাকালে বুঝি ওর যে চোখ, এটা আমার ছেলের চোখ না। আমি একটা পুরুষের চোখ খুঁজে পাই ওর চোখের দিকে। ইদানিং তার চলাফেরা, অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল আমার কাছে কেমন জানি লাগে। আর সারাক্ষণ আমার দিকে কেমন মেজাজে, কেমন চোখে যেন তাকিয়ে থাকে। আমি বিশেষ করে আমি যখন প্রায় সময় গোসলে যাই, আমাদের তো আসলে বাড়ির সাথেই পুকুর। হ্যাঁ, ধরেন আমাদের বাড়ি এটা পুকুর, আর আমাদের পুরো বাড়িটা হচ্ছে বাউন্ডারি দেওয়া একটা ওয়ালের ভিতরে। মানে বাহির থেকে কেউ কোনো কিছু দেখার মতো সুযোগ নেই। এখানে রাকিব এভাবে আমাকে সে প্রতিদিনই দেখত। কখনো বাসার ছাদ থেকে দেখত, আবার তার রুম থেকে জানালা দিয়ে, কিন্তু আমার এই পুকুরে একেবারে ভালোভাবে কিন্তু দেখা যেত। আমি যে কাপড় পরিবর্তন করতাম বা গোসল করতাম, সবকিছু সে খুব ভালোভাবে দেখতে পেত। আমি জানি না সে আসলে হাত লাগিয়ে ওই সমস্ত কাজ করত কিনা। আমি মনে মনে বুঝতে পারছি যে রাকিবের বয়স হয়ে গেছে। ওকে বিয়ে দিতে হবে। 16 বছর বয়স, এখন এই সমস্ত কাজ করছে মায়ের সঙ্গে। আর কয়েকদিন গেলে তো কি জানি কি করে বসে। কোনোদিন না বাবা, না আমি ওর বাবার সঙ্গে আজই রাতে মোবাইলে আলাপ করে ওর বিয়ের ব্যবস্থা করছি। এইভাবে আসলে সম্ভব না। তারপর আমি ওকে রাতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাকিব, তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো নাকি? মানে তোমার কোনো মেয়ে পছন্দ আছে? আমি ভাবতেছি তোমাকে বিয়ে দিব। আর তাছাড়া বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তুমি আর আমি একা থাকি। তোমার আব্বু শহরে ব্যবসায় ব্যস্ত। এভাবে আর কতদিন? তাছাড়া আমারও তো বয়স হয়েছে। আমিও আগের মতো এখন আর রান্নাবান্না কাজকাম করতে পারি না। তাছাড়া তুমি একটা ছেলে মানুষ, বড় হয়ে গেছ। তোমারও তো একটা সেবা যত্নের প্রয়োজন আছে কি? তখন সে আমাকে বলে, হ্যাঁ আমি তো একজনকে পছন্দ করি মা। তখন আমি বললাম, আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই হলো। কে সে বলতো? ও আমাকে বলছে, মা আমি পৃথিবীতে একজনকেই ভালোবাসি, পছন্দ করি। আর সে হচ্ছে তুমি। তোমাকে আমি অনেক পছন্দ করি। তোমার মতো কোনো মানুষই হয় না। আমি এই যে স্কুলে কলেজে এত মানুষ দেখেছি, পাড়ায় মহল্লাতে তোমার মতো সুন্দরী কাউকে মনে হয় না।
তোমাকে দেখলেই তো আমার হার্টবিট বেড়ে যায়। ও আমি তাকে বললাম, এটা কি বলছিস বাবা? আমি তোমার মা, বুঝেছিস? এটা ঠিক না। তখন সে আমাকে বলছে, ঠিক বেঠিক আমি বুঝি না আম্মু। তাছাড়া দেখো না, আব্বু তো এখন বাড়িতে থাকে না। আব্বু তোমাকে একটু সময় দেয় না। সে তার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। তার ব্যবসা, টাকা পয়সা নিয়ে সে খুব ব্যস্ত। মানে আব্বু তোমাকে একটু সময়ও দেয় না। মানে তোমার কোনো মূল্য নেই আব্বুর কাছে। তাছাড়া দেখো, আমার তুমি আর আমি একা বাড়িতে থাকি। আমরা কি করব না করব এটা কি বাইরের লোক জানবে নাকি? আর এটা কি আব্বু জানবে নাকি? তাছাড়া তোমার মতো এরকম একজন মানুষ কতদিন বা একা একা থাকবে? আমি দেখি মা, তুমি প্রায় সময় মন খারাপ করে থাকো। একা একাই যেন চিন্তাভাবনা করো। আবার নিজেকে মানিয়ে নাও। মানুষের বাঁচতে গেলে আসলে টাকা পয়সা দরকার। কিন্তু এত টাকা পয়সা দরকার নাই যে টাকা পয়সা মানুষের সম্পর্ক দূরত্ব বাড়িয়ে দেয়, যে টাকা পয়সার কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আব্বু তো তোমাকে একদমই সময় দেয় না। তুমি একটা মহিলা মানুষ। এইভাবে আর কতদিন একা একা থাকবে? না, তোমার এই একাকিত্ব আমি আর কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি প্রায় সময় দেখি মা, তুমি রুমের ভিতরে মোবাইলে কি সমস্ত ভিডিও দেখো। বাথরুমে গিয়ে তুমি জোরে জোরে চিৎকার চেঁচামেচি করো, যেটা আমার একদমই ভালো লাগে না। এজন্যই আমি তোমাকে বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি। তুমি যখন করো, তোমার দেখি আমি নজর দিয়েছিলাম। আসলে আমার খুবই ভালো লাগে মা। আর তাছাড়া তোমার মতো এরকম একজন মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ও আমার বাবার তো 7 পুরুষের কপাল। 7 পুরুষের ভাগ্য যে তোমার মতো এরকম একটা সুন্দরী পেয়েছে। আসলে ছেলের কথায় আমি হাসব নাকি কাঁদব? নাকি প্রতিবাদ করব? কি করব বন্ধুরা? আমি আসলে কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার এখন কি করা উচিত? ও তো মিথ্যে কোনো কিছু বলেনি। ও তো একেবারে আমার মুখের উপরে সোজা সাপটা যা কিছু বলে দিয়েছে, একেবারে সত্য কথা। ওর বাবা বছরে একবার দুবার এসে 1-2 দিন থেকে আবার চলে যায়। আর একটা মেয়ে মানুষের কিন্তু একদিন দুদিনে হয় না। আমি তো আর পারছি না। আমার বয়স এখন প্রায় শেষের দিকে। আমার বয়স এখন প্রায় 3032। আর কদিনই বাঁচব? রূপযৌবন তো মানুষের সারা জীবন থাকে না। সময় থাকতে যদি সময়ের মূল্য আমরা না বুঝি, তাহলে বয়স শেষ হয়ে গেলে তখন বুড়ো বয়সে টাকা পয়সা দিয়ে আর কি করব? এই বয়সেই যদি স্বামীর আদরত্ন না পাই। তাছাড়া আমার ছেলে আসলে একেবারে সত্যি কথা বলেছে। তখন আমি চিন্তা করলাম যে না, ও তো একেবারে সত্যি কথাই বলেছে। তখন ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে, রাকিব, ঠিক আছে তোমার কথা। তুমি যেটা বলেছ, কিন্তু বাবা, তুমি তো আমার ছেলে। আর তুমি তো আমার সঙ্গে এটা করতে পারো না। তোমার আব্বু যদি জানে তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে, বুঝেছ? আমি তোমার আব্বুর জিনিস। আমি বাইরে না হয় কারো সঙ্গে রিলেশন অন্য কিছু জড়িয়ে যেতে পারি বা অন্য কিছু কাজ করতে পারি, কিন্তু তোমার সাথে তো সম্ভব না। আচ্ছা, তোমার যদি মানে অতই ভালো লাগে আমাকে, তাহলে একটা কাজ করি, তোমাকে সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেই কি? তখন আমার ছেলে আমাকে বলছে, মা, আমি এখন চাকরি বাকরি কোনো কিছুই করি না। তাছাড়া আমি এখনও নিজের পায়ে দাঁড়াইনি। আমি এখন কিভাবে বিয়ে শাদী করব? তুমি বলো। আমি এখন বিয়ে শাদী করব না গি। আচ্ছা, আমি তোমার ভালোর জন্য বলেছিলাম যে তুমি একা একা থাকো, তোমার একাকিত্বটা দূর করার জন্য গু। ঠিক আছে মা, তুমি যদি আমার কথায় রাজি না হও বা যদি তুমি আসলে মন খারাপ করে থাকো, তাহলে আমি সরি। আজকের পর থেকে তোমাকে আর কখনো দেখব না। আর আমি কোনো কিছু বলবো না তোমাকে। তারপর আমার আসলে খুব কষ্ট হচ্ছিল। আসলে আমার ছেলে আমাকে এই কথাগুলো বলেছে, খুব কষ্ট হচ্ছিল। ও আসলে আমাকে সত্যিই অনেক বেশি পছন্দ করে। আমাকে অনেক বেশি চায়। এটা আমি বুঝতে পারি অনেক দিন যাবৎ। কিন্তু বন্ধুরা, এটা কি সম্ভব? বলুন তো, আমার স্বামী আছে, স্বামী ব্যবসা বাণিজ্য করে। সে হয়তো আমাকে সময় দেয় না। একাকিত্ব খুব খারাপ জিনিস। আমারও মন চায় যে একটা মানুষ আমার থাকুক, যে আমার খোঁজখবর নেবে, আমাকে ভালোবাসবে, আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু এরকম মানুষ এখন আমি কই পাই? আর তাছাড়া আমার বাবা তো আমাকে একেবারেই সময় দিতে চায় না। আর যতটুকু শুনেছি, তিনি মুম্বাইতে নাকি আরও একটা বিয়ে শাদী করেছে। ওই জায়গাতে তার আরও এক বউ আছে।
তো আমার আসলে মাথায় একেবারে কোনো কিছু কাজ করছিল না। একদিকে আমার ছেলে আমাকে যে কথাটা বলেছে এটা নিয়ে টেনশনে আছি। অপরদিকে কিছুদিন আগে শুনলাম আমার স্বামীর বন্ধু বলেছে সে নাকি ওই জায়গায় আরেকটা বিয়ে করেছে। সে নাকি নিজ চোখে দেখেছে। এই জন্যই তো সে আমার কাছে আসে না, খুব একটা বেশি সময় দেয় না। কিন্তু টাকা পয়সা সব কিছু দিচ্ছে। আসলে টাকা পয়সা তো একটা মানুষের সব কিছু না। আমার তো একটা জীবন এটা, তাই না? আমার তো শরীর, দিন শেষে তো আমারও চাহিদা আছে। আমি আসলে কি করব তখন একেবারে কোনো কিছু বুঝে পাচ্ছিলাম না। তো বন্ধুরা, একদিন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির দিনে তোমরা সবাই জানো যে দিনটা খুব রোমান্টিক থাকে, ওয়েদারটা খুবই রোমান্টিক থাকে। শরীরটা ভেজা ভেজা থাকে। আসলে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। আমার মনটা চাইছিল যে আমি বাইরে ছাদের উপর গিয়ে আমি একটু ভিজি। মানে খুব ভালো লাগছিল না আমার। আমার এত পরিমাণ চিন্তা, টেনশন হচ্ছিল। আসলে আমি একটা সাদা একটা শাড়ি পরে গিয়েছিলাম। ওড়না খুব একটা বেশি ছিল না। হালকা পাতলা একটা শাড়ি। ছাদের উপরেও খুব বৃষ্টি হচ্ছিল, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আমি সেই বৃষ্টিতে ভিজেছিলাম। ওই দিনকে আমি ভিজে মনটাকে শান্ত করেছিলাম। আর বৃষ্টিতে ভেজার সময় আমার শরীরটা পুরো একেবারে ভিজে যায়। আমার শরীরের ভাঁজগুলো একেবারে যেন সবকিছু দেখা যাচ্ছিল। পরনে খুব একটা বেশি কিছু ছিল না। বলা চলে এক প্রকার আমার সবকিছুই প্রায় দেখা যাচ্ছে এখন। ঠিক ওই সময় আমি যখন হাত ঘুরিয়ে ঘুরিয়ে মানে বৃষ্টিতে আমি ঘুরছি, বৃষ্টিটাকে উপভোগ করছি নিজের মতো করে। ওই সময় দেখি আমার ছেলে রাকিব ছাদের উপর যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আমাকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সেও আমার সঙ্গে ভিজতে চায়। আমাকে কিছু বলতে চায়। সে আমাকে জড়িয়ে ধরতে চায়। তার চোখের দিকে তাকিয়ে আমার কেন জানি মনে হচ্ছিল সে আমার ছেলে না। সে আমার জামাই হিসেবে আমার সামনে এসেছে এবং তার চোখে অনেক খিদে আমি দেখছি। কিন্তু বন্ধুরা, আমি আসলে কি করব এখন বুঝতেছি না। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যে ছিল তাকিয়ে আছে। আমি আসলে আকাশের দিকে দেখছি আর বলতেছি, এটা তো আসলে পাপ। না, আমি আমার জীবনে কখনো কোনো পাপ কাজ করি নাই। আজকে আমি কিভাবে পাপ কাজের সাক্ষী হব? আজকে আমি কিভাবে পাপটা করব আমার ছেলের সঙ্গে? তাছাড়া আমার হাসব্যান্ড সে বিগত 1 বছর যাবত আমার কাছে আসে না, কি শরীরটা কেমন যেন ভার হয়ে আছে। আমার আসলে খুব মনটা চাইছিল। আমার ছেলের তাকানো আমার একদমই ভালো লাগছিল না। আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা পুরুষ নেশাগ্রস্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার আসলে খুব মনটা চাইছিল গিয়ে আমি তাকে জড়িয়ে ধরি এবং তাকে অনেকগুলো আদর করি। কিন্তু আসলে ওই যে বাস্তবতা বলে একটা কথা আছে, আমি আসলে কোনোভাবে পারছিলাম না। আমি কি করব এখন? এখন আমার কোনো উপায়ও ছিল না। ঠিক এই সময় আমার কি করা উচিত? আমি আসলে তাকিয়েছিলাম আকাশের দিকে যে আমি এখন কি করব। বৃষ্টিতে ভিজে আমার শরীরের বলা চলে এক প্রকার সবকিছুই দেখা যাচ্ছে। আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল। তখন আমি মনে মনে মেনে নিলাম, না, স্বামী তো আমার কথা একেবারে চিন্তা টেনশন কোনো কিছু করে না। উনি যদি ওই জায়গাতে আরও একটা বিয়ে করতে পারে। আমি তো কোনো পাপ করতেছি না। আমি তো আরেকটা বিয়ে করতেছি না। আমি রাকিবের সঙ্গে আজকে একটা কিছু করে বসব। যাই হোক, সেটা পরে দেখা যাবে। বৃষ্টিতে ভিজে বন্ধুরা। তারপর আমি সোজা রুমের উদ্দেশ্যে চলে গেলাম। আমার ছেলে দেখি আমার দিকে একদম স্থিরভাবে তাকিয়ে আছে। আসলে ওই দিন বৃষ্টিতে ভেজার কারণে আমার একেবারে সর্দি লেগে গেছে। সর্দি জ্বর খুব বেশি। মানে আমি একেবারে রান্নাবান্না কোনো কিছুই যেন করতে পারছিলাম না। আমার মাথাটা এত পরিমাণে ব্যথা ছিল, পুরো শরীর এত পরিমাণে ব্যথা ছিল। আমি যে বিছানা থেকেও উঠব, আমি সেই শক্তিটুকু শরীরের ভিতরে পাচ্ছিলাম না। ওই দিন রাত্রেবেলা আমার ছেলে আমার জন্য ওষুধ নিয়ে এসেছে বাজার থেকে এবং হোটেল থেকে এসে পরোটা, চিকেন আমার জন্য নিয়ে এসেছে। আমি আসলে দুপুরবেলা কোনো কিছু রান্নাবান্না করি নাই। একেবারে খালি। তখন আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি এই খাবারটা খেয়ে নাও। তারপর তোমাকে ওষুধ খেতে হবে। আমি বললাম, রাকিব, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আমার শরীরটা একেবারে ভালো লাগছে না।
যদি শরীরটা ভালো হয় তাহলে আমি উঠে খেয়ে নিব। তখনও বলতেছে, না আম্মু, তোমায় এ কথা বললে চলবে না, তোমাকে খেতে হবে। তখন আমার ছেলে আমাকে জোর করে সে আমাকে খাইয়ে দিল, তার নিজের হাত দিয়ে আমাকে সে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর সে আমাকে জ্বরের এবং সর্দির ওষুধ খাওয়ালো। বিশ্বাস করেন বন্ধুরা, সে আমাকে রুটিগুলো ঠিক এমনভাবে খাওয়ালো মনে হচ্ছিল কোন হাসবেন্ড তার স্ত্রীকে যেভাবে ভালোবেসে আদর করে খাওয়ায়, আমাকে যেন ঠিক সেইভাবে আদর করে খাওয়াচ্ছিল। তার কোলে আমার মাথাটা রেখে আমার চুলগুলো তার এক হাত দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আরেক হাত দিয়ে এসে আমাকে খাওয়াচ্ছিল। মনে হচ্ছিল আমি তার মা না, আমি যেন তার স্ত্রী। এরকমটা যেন তার কাছে মনে হচ্ছিল। সে আমাকে এত সুন্দরভাবে খাওয়াচ্ছিল। খাওয়ানোর পরে আমাকে ওষুধগুলো খাইয়ে বলল, এবার কমে যাবে। তারপর বন্ধুরা, সে আমার কপালে হাত দিয়ে দেখল জ্বর আরেকটু বেড়ে গেছে। সে বালতিতে করে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে ওই দিন আমাকে 3 বালতি পানি আমার মাথায় দিল। আমাকে সারারাত তেল গরম করেছে, সরিষা তেল, রসুন গরম করে সে আমার হাত পা ভালো করে মালিশ করেছে এবং ওই দিন আসলে আমার খুব ঘুম পাচ্ছিল। তারপর আমি আর কিছু বলতে পারি নাই। আমি যতটুকু দেখেছি বা শুনেছি, ওই দিন রাতে ছেলে আমাকে অনেক বেশি আদর করেছে, সেবা যত্ন করেছে। বন্ধুরা, আসলে রাতের বেলা আমার খুব কাপড়টা ভিজে গিয়েছিল। তখন আমার ছেলে নিজেই আমার কাপড়টা পরিবর্তন করে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ঠিক যে কাপড় পরে ঘুমিয়েছিলাম সেই কাপড়টা আমার পরনে আর নাই। তখন আমি বুঝতে পারলাম যে আমার পরনের কাপড়টা রাতে পরিবর্তন করা হয়েছে। তখন আমি রাকিবকে বললাম, রাকিব, রাতে আমার কাপড় কি তুমি পরিবর্তন করেছ? তখন সে বলল, হ্যাঁ। তখন আমি বললাম, তুমি কেন আমার কাপড়টা পরিবর্তন করলা? তুমি কি আমাকে একটাবার ডাক দিতে পারলা না? তখন সে আমাকে বলল, আম্মু, আমি তোমার জন্য পানি রেখেছিলাম বিছানার উপরে। তুমি হাত দিয়ে সেই পানিটা ফেলে দিয়েছিলে তোমার উপরে। তোমার পুরো শরীরটা একেবারে ভিজে গিয়েছিল আর ভেজার কারণে তুমি শীতে থরথর করে কাঁপছিলে। এজন্য আমি তোমার সমস্ত কাপড় পরিবর্তন করে টাওয়াল দিয়ে মুছে তারপর তোমাকে নতুন 3 পিস পরিয়ে দিলাম। তখন সে আমাকে বলল, মা, বিশ্বাস করো, তোমার অনুমতি ছাড়া তোমার শরীরের কোনো গোপন জায়গাতে আমি হাত দেইনি। তাছাড়া আমি কোনো খারাপ কাজ করি নাই। আমি আমার চোখ দিয়েও কোনো কিছু দেখি নাই। তুমি যেদিন আমাকে নিজ থেকে দিবে সেদিনই আমি নিব। এছাড়া আমি জোর করে কোনো কিছু আদায় করতে চাই না। আসলে ওর মুখে একথা শুনে আমার আসলে সেদিন খুব বেশি ভালো লাগছিল। আমার মনে একটা অন্যরকম একটা শান্তি কাজ করছিল। সত্যি তো, ছেলেটা আমার জন্য বারবার তাকিয়ে তাকিয়ে আমাকে দেখে। কিন্তু সে আমার অনুমতি ছাড়া এই রাতটা গেল। অনেক কিছু কিন্তু তার করার সুযোগ ছিল, সে কিন্তু কোনো কিছুই করে নাই। ওই দিন রাতে আমার মনটা তার জন্য অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। আর তাছাড়া আমি দেখেছি ওর বাবা যদি আমাকে ছাড়া অন্য আরেকটা বিয়ে করতে পারে, আমি আর এভাবে একা একা কতদিন থাকব? তাছাড়া নিজের তো বয়স হয়েছে, কতদিন বাঁচব? এই বয়সে যদি একটু মজা, ফুর্তি, মাস্তি, এনজয় না করি তাহলে কোনো বয়সে করব? তখন বন্ধুরা, আমি চিন্তা করলাম আজকে থেকে ওকে আমি ধরব। তো আমি দুপুরবেলা খাবার বানাচ্ছিলাম। খাবার বানানোর পরে দুপুরবেলা আমরা সবাই লাঞ্চ করলাম, আমি এবং আমার ছেলে। লাঞ্চ করার কিছুক্ষণ পর আমার ছেলে দেখলাম রুমে ঘুমিয়ে আছে। আমি তার রুমে গেলাম। রুমে গিয়ে আমি তার চুলগুলো সুন্দরভাবে হাত বুলিয়ে দিলাম। দেখলাম সে খুব আরাম পাচ্ছে। তারপর আমি তাকে বললাম, কেমন লাগছে? সে আমাকে বলছে, খুব ভালো লাগছে। তারপর আমি তাকে বললাম, আজকে থেকে তুমি আর আলাদা রুমে তোমাকে ঘুমাতে হবে না। তুমি আজকে থেকে আমার রুমে ঘুমাবে। এই কথাটা বলার পর সে যে এত বেশি খুশি হয়েছে বন্ধুরা, সেইটা তোমাদেরকে বলে বোঝাতে পারব না। তখন আমি তাকে বললাম, আজকে থেকে তুমি আমার সঙ্গে ঘুমাবে। তাছাড়া তোমার বাবা আমার সঙ্গে যা যা কিছু করত, আজকে থেকে তুমি আমার সঙ্গে সব কিছু করবে। আচ্ছা, তুমি কি পারবে তো? সে বলল, হ্যাঁ মা, আমি পারব। আমি অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় আছি। শুধুমাত্র তোমার একটি ইশারার জন্য। ছেলের মুখে এমন কথা শুনে সত্যি বন্ধুরা আমার মনটা আসলে ভরে গেল। আসলে আমি এতদিন মনে মনে একটা পুরুষ খুঁজতাম। একটা পুরুষ আমি চাইতাম যে পুরুষটা আসলে আমাকে বুঝবে বা আমাকে সেবাত্ন করবে বা আমাকে সে খুব বেশি ভালোবাসবে, খুব বেশি আদর করবে, কিন্তু তার ভিতরে যেন কোনো অহংকার না থাকে। সে যেন আমাকে কোনো ভুল না বোঝে এবং আমাকে যেন সে কখনো ঘৃণা না করে।
তারপর মানুষকে আসলে আমি খুব একটা বেশি বিশ্বাস করতে পারি না, কারণ মানুষের ভিতরে অহংকার চলে আসে, তারপর ব্ল্যাকমেল করে, ইমোশনাল ভাবে। আসলে এই বিশ্বাসগুলো না আমার কাছে খুবই খারাপ লাগে। এটা আসলে আমি একদম মেনে নিতে পারি না। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে আমি যদি একটা বাইরের পর পুরুষের সঙ্গে এই কাজটা করি তাহলে সে আসলে একদিন না একদিন সে আমার স্বামী তো বাড়িতে আসবে। দেখা যাচ্ছে তাকে যদি আমি ওই সময়টাতে এই জিনিসটা না দেই, তখন সে যদি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়, বা এটা তো বাইরের মানুষ আসতে ধীরে ধীরে জানাজানি হয়ে যাবে। যখন এই বিশ্বাসটা আসলে জানাজানি হয়ে যাবে তখন কিন্তু মানে একটা খারাপ। তখন আর মানুষের মানসম্মান বলতে আর কোনো কিছু থাকে না। ঠিক আছে? তখন আমি চিন্তা করে দেখলাম রাকিব, ও আমার ছেলে হলেও ও আমাকে খুব বেশি পছন্দ করে। তাছাড়া ওর ভিতরে একটা দায়িত্ব আছে, একটা জ্ঞান আছে। ও আসলে ওর বাবার কাছে কখনো কোনো কিছু বলবে না। কখনো কোনো কিছু বলবে না। তাছাড়া ও মানুষটা যথেষ্ট পরিমাণ ম্যাচিউর। তো তখন আমি চিন্তা করে দেখলাম ও আমার ঘরের মানুষ আছে, ঠিক আছে? তো ও আর নিজে জেনে বুঝে কখনো আসলে মায়ের ক্ষতি হয় এমন কিছু কখনো সে করবে না, বা তার বাবার কাছে কোনো কিছু সে বলবে না। তখন আমি রাজি হয়ে গেলাম। তখন আমি তাকে বললাম, রাকিব, আজকে থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার যা